দর্শক আমন্ত্রণ সংবাদ বিশ্লেষণে। গত কয়েকদিনে সারা দেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে কথা বলতে আমি মুনিয়া চৌধুরী রয়েছি আপনাদের সাথে আছি আমি জিহাদুল ইসলাম। গত কয়েকদিনে সারা দেশে প্রায় ১৫০ শতাধিক ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং গত পরশু মাঝরাতে একদম সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে গিয়েছিল। ৫ দফা দাবিতে ৩ দিনের সময়সীমা বেঁধে দিয়ে ধর্ষণ বিরোধী মঞ্চ একটি দ্রুত বিচারিক কার্যক্রমের জন্য কিন্তু আলটিমেটাম দিয়েছে রাষ্ট্রকে। জিহাদ, আপনি তো এটি নিয়ে আসলে কাজ করছিলেন, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে প্রেক্ষাপটটা কি, কেনই বা পরিস্থিতি আসলে এতটা উত্তাল হয়ে গেল, একটু যদি বলতেন। আসলে আসলে যেই ঘটনাটি ঘটেছিল, ৮ বছরের একটা কোমলমতি শিশুর সাথে যে ধর্ষণের ঘটনা বা সে যে ধর্ষণের শিকার হয়েছে, সেটিকে কেন্দ্র করেই কিন্তু ক্রমেই রাজধানী সহ সারা দেশ আসলে উত্তাল হয়ে ওঠে। তবে সেই কার্যক্রমটা আসলে প্রথম যেখান থেকে আওয়াজটা তুলে সেটা যদি একটু বলি, প্রথমে 8 বছরের শিশু ধর্ষণের পরে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় মাগুরাতে, সেখান থেকে চিকিৎসক যখন দেখে যে তার অবস্থা আসলে গুরুতর, পরবর্তীতে ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে, এবং সেখানে নিয়ে আসার পরে সেদিন সারাদিন ব্যাপী এটা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা তোলপাড় সৃষ্টি করে। পরবর্তীতে রাতে প্রায় মধ্যরাতে একটা ঝটিকা মিছিল বের হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যুব দলের একজন সেখানে ছিলেন, যিনি পরিচয় দিচ্ছিলেন যে শিশুটির গ্রামের বাড়ির পাশেই সে প্রতিবেশী, এমনটা পরিচয় দিচ্ছিলেন, এবং তিনি মধ্যরাতে একটা মিছিল নিয়ে তারা বের হন। সেই মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে গণতন্ত্র তোরণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করে। সেটি মোটামুটি গণমাধ্যমে এই যে রাতে যেই পরিবেশটা সৃষ্টি হলো, মধ্যরাতে এই ঝটিকা মিছিল এর বিচারের দাবিতে, পরবর্তীতে সেটি কিন্তু ভিন্ন রূপ ধারণ করে। পরের দিন থেকেই আসলে সেটি ছড়িয়ে পড়ে সারা দেশে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এবং আমরা পরের দিন দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু নানাভাবে সেই আওয়াজটা তুলেছে যে 8 বছরের একটা শিশুকে ধর্ষণ বা ধর্ষণের শিকার হয়েছে যে শিশুটি, সেই শিশুটির এমন পরিস্থিতিতে বিচারের জন্য কিন্তু তারা আওয়াজ তুলেছে। এবং এই যে শিশুটির সাথে যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে যে কর্মকাণ্ড, আসলে যেই অবস্থা, সেটি নিয়েও কিন্তু সোচ্চার হয়েছে সবাই, বা সচেতন মহলও কিন্তু কথা বলেছে। আমরা যদি বলতে চাই, এরপরে সেদিন পুরোটা দিন আসলে পার হলো, নানা মহল থেকে আওয়াজ উঠলো, বিচারের জন্য কথা হলো, এবং খুব দ্রুত আসলে একটি বিচারের প্রক্রিয়া যাওয়ার জন্য কথা হচ্ছিল। তবে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলাও দায়ের করা হয়নি, কারণ শিশুটির পরিবার ব্যস্ত রয়েছে তাকে চিকিৎসা নিয়ে, কারণ যেখানে মৃত্যুর সাথে কিন্তু পাঞ্জা লড়ছে শিশুটি। এরপরে যেমনটা আমরা দেখেছি, সারাদিন একরকম ছিল, সন্ধ্যার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়েছে, ঢাকার বাইরে যেসব ক্যাম্পাসগুলো রয়েছে শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে, তারা টর্চ লাইট জ্বালিয়ে তাদের যে মিছিল বা স্লোগান তারা সেটি করেছে। এরপরে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11:30টার পর যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলো থেকে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে শিক্ষার্থীরা বের হয়ে এসেছে, এমনকি পুরুষ শিক্ষার্থীরা সবাই কিন্তু বিভিন্ন হলগুলো থেকে বের হয়ে এসে যে রাজু ভাস্কর্য রয়েছে, রাজু ভাস্কর্যের সামনে তারা এসে অবস্থান নিয়েছে। সেখানে এসে শিক্ষার্থীরা একত্র হয়েছে, মিছিল করেছে, এবং 8 বছরের শিশুর সাথে তার বোনের বাড়িতে বেড়াতে যাওয়াকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে, তাকে যে ধর্ষণের শিকার করা, এটি নিয়ে তারা আওয়াজ তুলে। পরবর্তীতে তখন কিন্তু সেখানে উপস্থিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মুখপাত্র ছিল উমামা ফাতেমা, তিনি সেখানে উপস্থিত হন, এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনিই কিন্তু এই ধর্ষণ বিরোধী যে মঞ্চ ঘোষণা করা বা 3 দিনের মধ্যে এর বিচারিক কার্যক্রম সম্পন্ন হতে হবে বা ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই আওয়াজটি কিন্তু সেদিন রাতেই হয়, অর্থাৎ পরশুদিন রাতের কথা আমি বলছি। এরপর থেকে গতকালও সারাদিন ব্যাপী রাজধানী জুড়ে যে চিত্র ছিল সেটি আপনি দেখেছেন, এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন তারা কথা বলেছেন, তারা গণমাধ্যমে কথা বলেছেন, এবং শিশুটিকে গতকালকে আবার সিএমএসে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য, যেহেতু তার অবস্থা খুবই গুরুতর। এমন দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি। যদি আপনিও তো দেখেছেন আসলে সেই বিষয়গুলো, বা আপনারও যেই অবস্থা আপনি আসলে দেখেছেন বা ঘুরে সেই পরিস্থিতি নিয়ে আপনিও একটু বলবেন। জি জিহাদ, আমি জেনেছি এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে আসলে রাষ্ট্র যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে, আইন উপদেষ্টা কথা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে আসলে হাইকোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে 180 দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু হাইকোর্ট যখন এই কথাটি বলেছেন তার পরপরই কিন্তু এটি কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমরা জনগণের মধ্যে থেকে দেখতে পেয়েছি। তারা বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেখানে আসলে তারা মন্তব্য করেছেন যে না, যত দ্রুত সম্ভব, এবং ধর্ষকের একটি দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিশ্চিতের কথা বারংবার কিন্তু বলে আসছিলেন। জি, এই মুহূর্তে দর্শক আমরা আসলে একটুখানি দেখে আসতে চাই যে আইন উপদেষ্টা এই বিষয়টি নিয়ে আসলে কি বলেছেন। সংশোধনী আনবো, সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে
তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না। এবং এই যে তদন্তের সময়, সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি। আগে ছিল 30 দিন, এখন আমরা 15 দিন করে দিচ্ছি। জি জিহাদ, আমরা তো আইন উপদেষ্টার কথা শুনছিলাম। দেখুন, আপনি তো গতকালকে ধর্ষণ বিরোধী মঞ্চের যেই কার্যপরিধি বা তাদের যে কার্যক্রম, সেগুলোর সেই জায়গাটি আপনি আসলে ভিজিট করেছেন, আপনি ছিলেন, এটি নিয়ে কাজ করেছেন। আপনি যদি বলতেন যে আসলে তাদের কার্যক্রমের মধ্যে কি কি রয়েছে বা তাদের 5 দফা দাবি সম্পর্কে কিভাবে তারা আসলে এটিকে এনশিওর করবে। কেননা দেখুন, বাংলাদেশের জনগণ কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রপক্ষের কাছে কোনো রকমভাবেই মানে একটা হতাশার জায়গা তারা বারংবার ব্যক্ত করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। দেশে কিন্তু প্রায় 1.5 শতাধিক ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। শুধু মাগুরা নয় জিহাদ, আপনি কিন্তু দেখবেন যে ফরিদপুরে একটা 4 বছর বয়সী একটা বাচ্চাকে ধর্ষণ করেছে এবং ধর্ষকের বয়স সীমাও কিন্তু বেশি ছিল না, মাত্র 14 বছর। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় নিজের বাবাও কিন্তু তার সন্তানকে এরকম ভাবে ধর্ষণের ঘটনা কিন্তু আমরা অহরহ, আজকেও আমরা পত্রিকাতে দেখেছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র আসলে শুধু কি উদ্বেগই প্রকাশ করছে, নাকি আসলে কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে, বা এই যে আইন উপদেষ্টা যে মন্তব্য, সেই মন্তব্যটি আসার পরেও জনগণ আশ্বস্ত হয়েছে কিনা, আপনি কি দেখেছেন? জ্যোতি, আমার কাছে যেমনটা মনে হয়, দেখেন এই যে ঘটনাটি ঘটলো, মাগুরার ঘটনা, ঢাকায় আসলো, ঢাকায় চিকিৎসা নিচ্ছিলেন তারা ঢাকা মেডিকেলে, এবং পরবর্তীতে সিএমএস এ নেওয়া হলো। কিন্তু এই যে মাঝখানের এই সময়টাতে যতক্ষণ পর্যন্ত সড়কে আন্দোলন না হলো, যতক্ষণ পর্যন্ত সেখানে শিক্ষার্থীর আওয়াজ না তুললো, সচেতন মহল আওয়াজ না তুললো, ততক্ষণ পর্যন্ত সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের কারো কিন্তু মন্তব্য আমরা দেখিনি। আমরা যখনই দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্র হয়েছে, শিক্ষকরাও গতকালকে যোগ দিয়েছে, এবং তার পরবর্তীতে গিয়ে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, আইন উপদেষ্টা সেটি নিয়ে বলেছেন, বা হাইকোর্ট থেকে একটি মন্তব্য কিন্তু এসেছে। সেখানে যদি বলতে চাই যে ধর্ষণ বিরোধী যে মঞ্চ রয়েছে, তাদের যে দাবি যে এই যে বিচারিক প্রক্রিয়া বা বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে, যে দীর্ঘদিন ধরে আসলে মামলা হচ্ছে না, আবার দেখা গেছে মামলা নেয়ার পরে সেটি দীর্ঘদিন ধরে ঝুলছে, কিংবা সেটি বারবার তদন্ত কর্মকর্তা চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই জায়গাটির আসলে তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে না। এরপর একটা পর্যায়ে গিয়ে সেটার বিচার সম্পন্ন করার যে সময়, সেটাও দেখা গেছে বছরের পর বছর চলে যাচ্ছে। আমাদের মাগুরার এই ঘটনাটি একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই ঘটনা মানে প্রতিদিন বা প্রতি সপ্তাহে, প্রতি মাসে, বছর ব্যাপী এগুলো চলতেই থাকে। কিন্তু সেটা আসলে কতটুকু আসলে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার? সরকার উদ্বেগ প্রকাশ করেছে, সরকার একটি কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে আমরা যেমনটা দেখি, তিনি আইন উপদেষ্টা যেমনটা বলেছেন যে 15 দিনের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করতে হবে, আবার 90 দিনের মধ্যে সেই বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। সেখানে আরেকটি বিষয় কিন্তু থেকেই যায়, 15 দিনের মধ্যে যখন এই তদন্ত কার্যক্রমটা হবে, যেমন আজকেও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়েছে, আমরা কয়েকজনের সাথে সকাল থেকে আমি নিজেও কথা বলেছি, শিক্ষকদের সাথে কথা বলেছি, শিক্ষকরা একত্র হয়েছে, তারা বলছেন যে 15 দিন যদি এই তদন্তের যে সময় সেটাকে বেঁধে দেওয়া হয়, সেখানে কিন্তু আবার যে প্রভাবিত হওয়ার একটা বিষয় বা বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রভাবিত হওয়ার একটা বিষয়, সেগুলো কিন্তু থাকতে পারে। আবার 90 দিনের মধ্যে আবার অনেকে সেই প্রশ্নটাও কিন্তু তুলছেন যে 15 দিনের মধ্যে একটা তদন্ত প্রক্রিয়া শেষ হলো, যেই সংস্কারের কথা ভাবছে সরকার, সেখানে 15 দিনে যদি একটি তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর নিশ্চিত হওয়া গেল যে আমরা ধর্ষককে চিহ্নিত করতে পেরেছি, কিংবা যে দোষী তাকে আমরা চিহ্নিত করতে পেরেছি, কিন্তু তার বিচার হওয়ার জন্য আমরা 90 দিনের একটা সময় সরকার দিচ্ছে। জি জিহাদ, এই বিষয়টা নিয়ে আপনি তো আজকে অনেকের সাথে কথা বলেছেন, আপনি যদি একটু বলতেন তারা কি বলেছে, বা আমরা যদি একটু দেখে আসতে পারতাম। আমি গতকালকে যেমন রাজধানী জুড়ে উত্তাল ছিল, আজকেও কিন্তু সকাল থেকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বা বেসরকারি 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, 7 কলেজের শিক্ষার্থীরা, তারা কিন্তু আজকেও সোচ্চার ছিল, নিজেদের ক্যাম্পাসে নিজেদের মতো করে আন্দোলন করেছে, স্লোগান করেছে, তারা সেটি করেছে। আমি যদি বলতে চাই যে আজকে আমি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনটি হয়, সেখানে আমি গিয়েছিলাম, শিক্ষকদের সাথে কথা বলেছি। আমরা জানি শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও যুক্ত হয়েছে এই আন্দোলনে, এবং আমরা আসলে এখন দেখে নিতে চাই যে শিক্ষকরা এই যে নারী নিপীড়নকে ঘিরে কি বলতে চায়। আসলে কোনো ইস্যু হলেই এখন দেখা যাচ্ছে যে আমাদের সাধারণ নাগরিকরা যারা, তাদেরকে আমাদের পথে নামতে হচ্ছে এবং আমাদেরকে ইস্যু রেজ করতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের সংস্কার করা হবে, এই করা হবে, সেই করা হবে। এটা তো আসলে সিস্টেম না। সিস্টেমটা তো আসলে উপরমহল থেকেই হতে হবে, এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা নেই দেখেই আজকে আমাদের পথে নামতে হচ্ছে। তো সবার আগে আমাদের বিচার ব্যবস্থাটাকে আসলে শক্তিশালী করতে হবে, এবং যেখানে যেই ধরনের পরিবর্তন, পরিমার্জন করা দরকার, আমার মনে হয় সেটা করাটা এখন খুবই জরুরি। যখন রাস্তায় নামা হবে, সেই ইস্যুটাকেই আমরা হাইলাইট করব। তারপরে এ ধরনের আরও ঘটনা ঘটতে থাকবে, ধামাচাপা পড়ে যাবে, এটা একটা ভাইরাল ইস্যুর মতো হতে থাকবে এবং হতেই থাকবে। তো আসলে তো আমাদেরকে একদম গোড়া থেকে এটাকে বন্ধ করতে হবে। চারপাশে কি অবস্থা, এবং এটা শুধু আজকে না, বহু বছর ধরেই এই ধরনের অপরাধগুলি চলছে এবং এই বিচারহীনতার সংস্কৃতিটাও চলছে। আমরা দেখতে পাই যে জন্তুর মতো, মানুষরূপী জন্তুর মতো মানুষগুলো
হায়ানার মতো অট্টহাসি হেসে যাচ্ছে। এরকম হত্যাকাণ্ড, অপরাধ, নিপীড়ন, যৌন নিপীড়ন, ধর্ষণ সব কিছু করার পরেও তারা বীর দর্পে বিজয় মাল্য পরেও ঘুরে বেড়াচ্ছে। রাস্তায় নামলেও কি আসলে বিচার হচ্ছে? আমার তো মনে হয় আমি 25 বছর আগেও যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি ধর্ষণ বিরোধী আন্দোলন করেছি, সেই একই স্লোগান দিয়েছিলাম, সেই একই কবিতা পড়েছিলাম, সেই একই রকম আন্দোলন করেছিলাম। আজকে 25 বছর পরেও আমি যখন একটা প্রতিষ্ঠানের শিক্ষক, আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে সেই একই স্লোগান দিচ্ছি, সেই একই কথাবার্তা বলছি। শিক্ষকদের কাছ থেকে আমরা যে মন্তব্যটি আসলে দেখলাম এতক্ষণ ধরে, তারা যেমনটা বলছিলেন জ্যোতি, যে আসলে সড়কে নামলেও আসলে যে আন্দোলন করলেই কি আসলে সব বাস্তবায়ন হয় কিনা বা সেখানে বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় কিনা। আপনি দেখেন আসলে বর্তমান সমাজের যে পরিস্থিতি, বা যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে আরেকটি ঘটনা ঘটলো, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওড়না কাণ্ডের মতো ঘটনা বা ওড়না নিয়ে সেখানে মন্তব্য করার মতো একটা ঘটনা, এবং সেই যে ইফটিজার ছিল বা যে এই ঘটনাটি ঘটিয়েছে তাকে পরবর্তীতে আমরা দেখেছি একটি দল তাকে মালা পরিয়ে, তাকে পাগড়ি পরিয়ে তাকে বের করে আনছে। যদি এই ধরনের ঘটনা আসলে সমাজে ঘটতে থাকে, সেখানে যে অন্যায়টি হয়েছে সে অন্যায় নিয়ে প্রশ্ন না তুলে, তাহলে সেটি তো আবারও হচ্ছে। সমাজের কোন জায়গাটিতে আসলে নারীরা নিপীড়নের শিকার হচ্ছে না? যদি আপনি কি মনে করছেন? দেখুন জিহাদ, আমি ঠিক এই জায়গাগুলোতে আপনাকে একটু কথা মনে করে দিই। গত কয়েকদিনে নারী দিবস নিয়ে আমরা যখন কাজ করতে গিয়েছি, বিভিন্ন মাঠ পর্যায়ে কাজ করেছি, বিভিন্ন রকম নারী অধিকার কর্মীদের সাথে কথা বলেছি, তারা একটাই মন্তব্য করেছেন যে গত কয়েক মাসে, বিগত এক বছরের থেকে এই বছরের মধ্যে আসলে কোনো রকম পার্থক্য নয়, বরং একটি নেতিবাচক অবস্থার অবতারণা হয়েছে। তারাও বারংবার করে বলছিলেন যে নারীর প্রতি যেই সহিংসতা, নারীর প্রতি যেই সংঘবদ্ধ অপরাধ, এক নারী অধিকার পরিষদের একটি প্রতিবেদন বলছে যে 10টিরও বেশি গত 6 মাসে শুধু সংঘবদ্ধ অপরাধ হয়েছে। দেখুন, আপনি যখন একটি অপরাধকে আসলে আপনার নিজের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসেন এবং আপনি যদি মনে করেন যে সংঘবদ্ধভাবে করলেই বোধহয় সেটি আসলে জাস্টিফাইড হয়, সেটি কিন্তু আপনাকে ওয়ান কাইন্ড অফ আপনি আপনার রাইট মনে করতে শুরু করেন। দেখুন, বাংলাদেশের মধ্যে এই চিত্রটি কিন্তু আমরা এখনই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। যখনই 10 জন আসলে আইন হাতে তুলে নিচ্ছে, তখন আমরা সেই বিষয়টিকে ঠিক মনে করছি। যেহেতু আপনি জেনে থাকবেন যে গত 8 মার্চ যখন আসলে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে রয়েছেন শারমিন মুর্শিদ, তিনি তার প্রোগ্রাম শেষ করে যখন বের হচ্ছিলেন, তখন তিনি আসলে মন্তব্য করলেন যে দেশটা কি আসলে কাপুরুষের দেশ হয়ে গিয়েছে কিনা। তখনই কিন্তু তার এই মন্তব্যকে ঘিরে নানা রকম ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষ নেতিবাচক মন্তব্য করতে শুরু করলো। কেননা তারা আসলে বলছিল যে তাদের যুক্তির জায়গাটি যেটি, সেটি হচ্ছে তারা বলছিলেন যে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারাই যদি আসলে বিচার চাই, দেশের সাধারণ মানুষগুলো আসলে কোথায় গিয়ে বিচার চাইবে, বা তাদের বিচারিক কার্যক্রমগুলো আসলে কিভাবে চলবে, তারা কাদের দায়গ্রস্ত হবে, বা তাদের দায়টি আসলে কে নিবে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আসলে একদম সাধারণ জনগণের মধ্যে আরো বেশি আক্ষেপ বেড়ে গিয়েছে যখন একটি দেশের কর্তা ব্যক্তিরা এরকম প্রশ্ন করে, বা দায়িত্বরত যারা থাকেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর মাধ্যমে বা এই বিবৃতিগুলো দিয়ে তাদের দায়টিকে এড়িয়ে যান। যেহেতু আপনি গত যেই আপনার বক্তব্যের মধ্যে যেই আসলে ঢাকা ভার্সিটির একটি বিচ্ছিন্ন ঘটনার কথা বলছিলেন, 2 জন মেয়ের আসলে প্রকাশ্যে ধূমপান করা নিয়ে যে একটি কাণ্ডের কথা বলেন, যে ওই বিষয়টাতে আপনি সামলেছেন। আপনি যদি একটু মানে আমাকে ব্যাখ্যা করতেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, তার যে বক্তব্য, তারপরে আসলে কি কি চিত্র আপনাদেরকে দেখতে হয়েছে। আমি যদি একটু যুক্ত করতে চাই, আসলে যেগুলো আপনি বললেন তার মধ্যে অন্যতম একটি ঘটনা আমরা দুদিন আগেই যদি যেটি বলি, যে লালমাটিয়ার এই ঘটনাটি, মোহাম্মদপুরের লালমাটিয়ায় 2 জন তরুণীর ধূমপানকে কেন্দ্র করে একজন সেখানে প্রকাশ্যে সেটি নিয়ে কথা বলে এবং সেখানে হ্যারেজ করে, এবং সেটির প্রেক্ষিতে সেই তরুণীর মধ্যে একজন খুবই বিব্রত বোধ করে এবং পরবর্তীতে তার হাতে চা ছিল সেটি সে ছুঁড়ে মারে, এমন দৃশ্যপট সৃষ্টি হয়েছিল। কিন্তু সেটি নিয়ে যখন একটা তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হলো, সেটি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, তিনি মন্তব্য করলেন সেখানে পুরোটাই তিনি ধর্মীয় জায়গাটাতে নিয়ে গেছেন, যে রমজান মাস, এই সময়টাতে সংযত হওয়ার ব্যাপার। কিন্তু সেটি নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যায়, অনেক মহল থেকে তো সেই প্রশ্ন আসছে যে ধূমপান ক্ষতিকর, সেটা সত্য, কিন্তু ধূমপান তো নারীর জন্য যেমন ক্ষতিকর, তেমনি পুরুষের জন্য ক্ষতিকর। সে নারী বলেই তাকে আমি এভাবে কথা বলা বা নারী বলেই তাকে সেভাবে হ্যারেজ করার জায়গাটা, কিন্তু সেখানে পুরুষ হলে তার বিষয়ে কেন নয়? মানে এই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠে আসছে। তার এই মন্তব্যের পরে কিন্তু সেটি আরো বেশি তোলপাড় হয়েছে। রাজধানী জুড়ে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের পরে আবার শিক্ষার্থীরা কিন্তু সেখানে বের হয়েছেন, তারা নানাভাবে আন্দোলন করেছেন, তারা একত্র হয়েছেন। আবার তার পরের দিন আমরা যেটি দেখলাম যে রাত 10টা সাড়ে 10টার দিকে এই ঘটনার পরপর স্থানীয় যে মোহাম্মদপুরের যে বাসিন্দারা রয়েছে, যিনি আসলে এই ঘটনাটি ঘটিয়েছেন, রিঙ্কু নামের যে ব্যক্তি, তিনি কিন্তু স্থানীয় কয়েকজনকে নিয়ে বা একদল মানুষকে নিয়ে তারা আবার রাতের বেলা একটি মিছিল বের করেছে। সেখানে তাদের মিছিলে তারা যেমনটা বলেছে যে এই যে প্রকাশ্যে ধূমপান, এটা তারা নিষিদ্ধ চায়। এবং সেখানে আমি ছিলাম উপস্থিত, এবং সেখানে যখন প্রশ্ন করা হলো যে আপনারা নিষিদ্ধ চাচ্ছেন, তাহলে পুরুষদের বেলাও তো সেটা হওয়া উচিত, তখন তারা বিষয়টিকে ঘুরিয়ে বলল যে না, আসলে নারীদের বিষয়েও
যেমন তারাই নিষিদ্ধ চায় তেমনি পুরুষদের বেলায়ও সেটি চায়, কিন্তু নারীদের বিষয়টা নিয়ে তারা এই দুই তরুণীর বিষয় নিয়ে তারা সোচ্চার হয়েছে আজ, এমন দৃশ্যপট কিন্তু আমরা সেটি নিয়ে দেখেছি। এবং এই যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে ঘটছে, এবং আপনি কিছুক্ষণ আগে বললেন যে আইন উপদেষ্টা বা আপনি বলছিলেন যে সালমান মুর্শিদ যিনি রয়েছেন, তিনি শারমিন মুর্শিদ, তিনি কথা বলেছেন এটি নিয়ে, তার যে মন্তব্য সেটি ঠিক আছে, তিনি সেখান থেকে বের হওয়ার পরে তিনি মন্তব্য করেছেন যে এমন কাপুরুষের মতো দেশ হয়ে যাচ্ছে। এখানে আমি আরেকটু যুক্ত করতে চাই আসলে যদি আপনার সাথে, অন্তর্বর্তীকালীন সরকার এখন রয়েছেন, যেখানে কিন্তু নির্বাচিত কোনো সরকার নেই। অনেক মহল থেকে সেটি নিয়েও কথা হচ্ছে যে নির্বাচিত সরকার যখন ছিল তখন যেই রকম পরিস্থিতি আসলে ছিল এই নিপীড়নগুলো নিয়ে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে সবারই যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছে তারা নিজের প্রভাবটা একটু যাচাই করে নেয়ার ব্যাপার, এমন দৃশ্যপট মনে হয় যে অনেক জায়গায় তৈরি হচ্ছে বা সেগুলো নিয়ে কথা উঠছে। যেমন ধরেন এখন আসলে ক্ষমতাসীন কোনো রাজনৈতিক দল নেই, সেখানে বিএনপি বলেন কিংবা জামায়াত বলেন, বা যেহেতু আওয়ামী লীগ বা ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, তারা কিন্তু অনেকটাই নীরব রয়েছে, বা সেই পরিস্থিতির কারণে তারা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে তাদের যে কর্মকাণ্ড সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে তারা। কিন্তু এই পরিস্থিতির পরে প্রত্যেকের মধ্যেই যে অন্তর্বর্তীকালীন একটা সরকার আছে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে তাদের যে ভরসার জায়গাটি, জুলাই গণঅভ্যুত্থানের যে সময়টিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড সেটি নিয়ে যে প্রশ্নবিদ্ধ হয়েছিল, তাদের উপরে এখনো মানুষ আসলে আত্মবিশ্বাস বা সেখানে ভরসা করার জায়গাটি সেটি নেই। এ কারণে আমার মনে হয় যে অপরাধ প্রবণতা বা মানুষের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, তারা নিজেদেরকে একটু জাহিল করা, সংঘবদ্ধভাবে অন্যায় করা বা বিভিন্ন চিন্তায়ের ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটছে ঢাকায়, এবং সারা দেশেই সেই ঘটনাগুলো ঘটছে। জ্যোতি জি, জিহাদ, আপনি আসলে যেমনটি বলছিলেন যে নারীর নিরাপত্তা নিয়ে তো আসলে আমরা এত কথা বলছিলাম, আসলে বিষয়টা হচ্ছে যে এরকম ঘটনা তো প্রায় 1.5 শতাধিক ঘটেছে। আমি কিন্তু পূর্ব থেকে সেই এখনো পর্যন্ত একই কথা বলে যাচ্ছি, কিন্তু মাগুরার বিষয়টি সবার আসলে এত হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে, কারণ এটি আসলে বর্বরতার একদম চরম পর্যায়ে ছিল। দেখুন, সেই শিশুটিকে কেন্দ্র করে আপনি যখন বলছিলেন যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা কথা বলছেন, সেই জায়গা থেকে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে সেই শিশুটির পরিবারের দায়িত্ব নিতে বা শিশুটির দায়িত্ব নিতে কিন্তু বিরোধী দলীয় একটি সবচেয়ে বড় দল, যেটি সেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল, সেটি হচ্ছে যে বিএনপি। সেই বিএনপির পক্ষ থেকে তারেক রহমান কিন্তু ফোন করেছিলেন এবং শিশুটির মায়ের সাথে কথা বলেছেন, এবং একই রকমভাবে কিন্তু দুজন সমাজসেবা কর্মকর্তাকে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আসলে বলা হয়েছে যে তাদের সাথে যোগাযোগ রাখতে বা তাদের দায়িত্ব নিতে। আমি একটু শুনে আসতে চাই যে আসলে তারা কি বলছেন। তাদের রেসিডেন্সটা মাগুরাতে, বাট এই মুহূর্তে তারা আছে ঢাকাতে। তার জন্য 2 জন ওয়েলফেয়ার অফিসার ঢাকা এবং মাগুরা উভয়, তারা হচ্ছে কি ইমিডিয়েটলি বাচ্চাটাকে লুক আফটার করা শুরু করবে, যাতে করে বাচ্চাটার সেফটি, হেলথ, সোশ্যাল স্টেটাস সব কিছু যেন তারা যেন প্রপারলি এনশিওর করতে পারে, পার্টিকুলারলি যাতে করে বাচ্চাগুলো যেন কোথাও হিন্ডার্ড না হয়। জি, জিহাদ, আমরা তো শুনছিলাম যে আসলে বিভিন্ন মহল থেকে আসলে কিরকম বলা হচ্ছে। আপনি যদি একটু বলতেন যে শিশুটির পরিবারের কাছে যখন এই খবরগুলো গেল বা বিভিন্ন মহল থেকে তাদের সাথে আসলে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, ওই শিশুটির পরিবার বা হচ্ছে যারা আসলে এই সমস্যা নিয়ে কথা বলছে, তারা এই বিষয়টিকে আসলে কিভাবে মূল্যায়ন করছে? দেখেন, শিশুটির পরিবারের বর্তমান যে অবস্থা, তারা তো আসলে একেবারেই একটা নড়বড়ে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। শিশুটি অসুস্থ এবং একেবারে পাশবিক একটা ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে আপনি বললেন যে তারেক রহমান তিনি দায়িত্ব নিয়েছেন। আমি এখানে যদি আপনার সাথে আরেকটু যুক্ত করতে চাই, পরিবারের যে অবস্থা সেটি খুবই নাজুক, এবং তারা এই মুহূর্তে খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেহেতু শিশুটি চিকিৎসাধীন রয়েছে। সকাল থেকে আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার একজন প্রেস সচিব তিনি বলেছেন যে সেখানে শিশুটির চোখের পর্দা কিছুটা নড়েছে বা কিছুটা সাড়া দিচ্ছে, এবং গত 2 দিন ধরে তো শিশুটির শরীরের কোনো, কেউ বলছিলেন, এমন গুজবও ছড়িয়ে যাচ্ছিল যে শিশুটি আসলে তার শরীর নড়ছে না বা সে হয়তো মারা গিয়েছেন, এমন গুজবও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কিন্তু এখানে আমি যদি যুক্ত করতে চাই, আপনি দেখেন ধানমন্ডির যখন ঘটনাটি ঘটলো, ধানমন্ডিতে যেই ধানমন্ডি 32-এর যে বাড়িটি, সেই বাড়িটি ঘিরে যখন যে ঘটনাটি ঘটলো, সেখানে আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সেই মুখপাত্র ছিলেন, শারজিস বলেন, হাসনাত বলেন বা যারা আছে, তারা কিন্তু তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত স্ট্যাটাস দিয়েছেন, নানা ধরনের মন্তব্য করেছেন, এবং সেখানে অনেক বেশি রিয়াকশন আমরা পেয়েছি। সেই রিয়াকশনকে ঘিরে পরবর্তীতে আমরা দেখেছি ধানমন্ডি 32-এ ছাত্র জনতা তারা সেখানে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধুর সেই বাড়ির প্রত্যেকটা পুরা ইটের গায়ে কিন্তু সেই ক্ষত চিহ্ন রয়েছে। কিন্তু এই যে মাগুরার ঘটনা, সেই ঘটনা আসলে খুব বেশি কিন্তু চোখে পড়ার মতো সেই দৃশ্যপট আমরা দেখিনি, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরও তেমন মন্তব্য আমরা দেখিনি। যদি আমার কাছে মনে হয়
যে যারা এই যে শিশুটির ছবি অনেকটা আমি ছড়িয়ে যেতে দেখেছি, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির ছবি ব্লার না করে বা একটু ঢেকে না দিয়ে, বা শিশুটিকে গিয়ে যখন মন্তব্য করা হচ্ছে তার পরিচয়টাকে প্রকাশ করে দেওয়ার যে প্রবণতা সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই যে প্রবণতা, এই প্রবণতার কারণে কিন্তু শিশুটির পরিবার আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়ছে। শিশুটি একদিকে ধর্ষণের শিকার হয়েছে, শিশুটি বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে যখন এই পরিবারটির উপর দিয়ে যখন এই ধরনের অবস্থা যাচ্ছে, সেখানে এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার ব্যাপার আসছে, তখন কিন্তু সেটি আরো বেশি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সেখানে আপনি দেখেন এই অবস্থাতে শিক্ষার্থীরা, সাধারণ ছাত্র জনতা সবাই মন্তব্য করেছে তারা এটির বিচারের জন্য যত দ্রুত ফাঁসি কার্যকর করা যায়, বিচারের কার্যকর করা যায়, চিহ্নিত করা যায় দোষীদের, সেটি নিয়ে মন্তব্য করছে। হাসনাত, সার্জিস বা অন্যদের সেখানে খুব বেশি কি যুথি আপনার চোখে পড়েছে তাদের মন্তব্য বা এটি নিয়ে আলোড়ন তৈরি করা বা সেটি নিয়ে একত্র করা বা সেই জায়গাগুলো কিন্তু সেটি কিন্তু আমরা পাচ্ছি না। এবং আপনার কি মনে হচ্ছে যে সে রাজনৈতিক দল, তারা কিন্তু কয়েকদিন আগে একটি রাজনৈতিক দল গঠন করলো, রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো জাতীয় নাগরিক পার্টি হিসেবে, কিন্তু সেই পরিস্থিতি কি যদি আপনি দেখতে পাচ্ছেন তাদের মধ্যে সেই ব্যাপারটি কিন্তু একই রকম ভাবে? হ্যাঁ, আমি আপনার এই জায়গা থেকে আসলে বলতে চাই যে যেই মুখগুলোর উপরে আসলে পুরো বাংলার মানুষ আসলে একটি ভরসা রেখেছিল, কয়েকটি ইস্যু ছাড়া আর কোনো জায়গায় এখনো পর্যন্ত আসলে সাধারণ জনগণের আস্থা তারা আসলে কতটা অর্জন করতে পেরেছে বা আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছে, জায়গাতে কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ। আপনি বলছিলেন যে এই শিশুটির বিষয়ে, শুধু শিশু তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে পুরো বাংলাদেশেরই তো চিত্র এটা। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি, বিভিন্ন জায়গার ঘটনাগুলো দেখেছি। আমি আপনাকে আরো একবার বলতে চাই যে আমি বলছিলাম যে মাগুরার ঘটনাটি শুধুমাত্র মানুষের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে, এটা বর্বরতার একদম চরম পর্যায়ে ছিল। কিন্তু শুধু এই শিশুটি কেন, 4 বছরের একটি শিশু যখন ধর্ষণ হচ্ছে, তখনও যারা বাংলার মানুষ যাদের উপর আসলে ভরসা করেছিল, তাদের তো আমরা আসলে কোনো কার্যকরী ভূমিকা দেখতে পাইনি, তাদের একটা ফেসবুক পোস্ট আমরা দেখতে পাইনি, তাদের আমরা 10 জনকে ডাকতে দেখিনি, তাদেরকে প্রতিবাদ করতে দেখিনি, আমরা তো দেখিনি, বাংলার জনগণও দেখেনি। সেই জায়গা থেকে কিন্তু বাংলার জনগণ কিন্তু অনেকটাই নিরাশ হয়েছে তাদের প্রতি। আপনি যখন বলছিলেন শিশুটির আসলে পরিবারটি একটি বিরূপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে জিহাদ, সে তো একটি নিরাপত্তাহীনতায় ভুগছে। কেননা এই শিশুটির পরিচয় যখন আস্তে আস্তে সবার সামনে আসছে, বিভিন্ন মহল চাইবে এটির একটু সুযোগ নিতে। সেই জায়গা থেকে কিন্তু চিন্তা করে একটি আপনার রাজনৈতিক দল বা হচ্ছে একটি আইনিভাবে শিশুটিকে একটি সহায়তা দেওয়ার কথা বলে এসেছে। দর্শক, আমরা একটু দেখে নিতে চাই যে এই শিশুটির আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে কে আসলে মন্তব্য করেছেন, কি বলছেন তিনি। আইনগতভাবে বিএনপির পক্ষ থেকে সমস্ত আইনগত পদক্ষেপ এবং আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এই জন্য মাগুরাতে বিএনপির পক্ষ থেকে একটা আইনজীবী প্যানেলও গঠন করা হয়েছে। জি জিহাদ, আমরা শুনে আসলাম আসলে শিশুটিকে আইনি সহায়তা দিতে কারা কারা কথা বলছিলেন। আপনার প্রশ্ন ধরেই বলি যে বাংলার জনগণ কিন্তু এখনো মনে করছে যে আসলে তার শিশু সন্তান বা তার সন্তান বা কোনো মেয়ে তার নিজের ঘরেও কিন্তু নিরাপদ না। বাংলাদেশের চিত্রটা আসলে এত জঘন্য একটি পর্যায়ে চলে গিয়েছে যে আসলে বাবার হাতে মেয়ের ধর্ষণ, তখন কিন্তু আসলে ডোমেস্টিক ভায়োলেন্স বলেন আপনি, নারীর গৃহের অভ্যন্তরে যে নারীর আসলে অত্যাচার হওয়ার যে চিত্রটি, সেটি কিন্তু সবার সামনে চলে আসছে। তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো কার্যকরী পদক্ষেপ, কার্যকরী ভূমিকা। সেই জায়গা দিয়ে বাংলার প্রত্যেকটি মানুষই কিন্তু আসলে হতাশার মধ্যে দিয়ে যাচ্ছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু এটিই না, এছাড়াও আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, তাদের দায়িত্ব অবহেলার জন্য তাদের বর্তমান বাংলাদেশে যে চিত্রটি এসেছে, বাংলার জনগণ কিন্তু বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তারা আসলে কোনো রকমই সহায়তা পাচ্ছে না। আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে আরেকটু যুক্ত করতে চাই, যেটি হচ্ছে বাংলাদেশের যে অবস্থা এখন বর্তমানে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নানা মহলের মানুষ, নারীদের নিয়ে আপনি কথা বলছিলেন, নারীরা আসলে কোন জায়গাতে আসলে তারা নিশ্চিন্তে চলাচল করতে পারে। এখনো কি নারীরা আসলে পারে রাতের বেলা বের হতে, রাতের বেলা নিজের মতো করে একা হাঁটতে বেরোতে? কিন্তু একটা পুরুষ কিন্তু রাত 2-3টাতেও বেরোতে পারে। এই যে দৃশ্যপট, আপনি মাগুরার ঘটনা নিয়ে যখন বলছিলেন, মাগুরা নিয়ে আমি একটু বলতে চাই যে মাগুরার বিষয়টিতে এটা তোলপাড় হয়েছে, আলোচনা এসেছে, যে কারণে হয়তো এই দৃশ্যপট সৃষ্টি হয়েছে। একটি রাজনৈতিক দলের নীতি নির্ধারণী পর্যায়ের লোক, তিনি একজন নেতা তারেক রহমান, তিনি এটি দায়িত্ব নিয়েছেন, এটিকে অবশ্যই সাধুবাদ জানানোর মতো। কিন্তু সেখানে অন্যান্য দলের কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ, বা তারা এই বিষয়ে খুব বেশি সোচ্চার ছিলেন না বা এখনো নেই। সেদিকে আমি যদি বলতে চাই, এই যে আসলে ধর্ষণের শিকার হচ্ছে, আমাদের একটা প্রবণতা রয়ে গেছে যে শিকার হচ্ছে সেই পরিবারটিকে আমরা একটু ছোট করে দেখার চেষ্টা করি, সেই পরিবারটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে, কিন্তু যে ধর্ষণকারী বা যে দোষী তাকে নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠে না। সমাজে এই যে একটা সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি আছে, সেখানে কিন্তু এভাবে আবার এই যে ভিকটিমকে ব্লেম দেওয়ার একটা ব্যাপার। জি, এই জায়গাগুলোতে আসলে জননিরাপত্তা আসে, আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবহেলা বা হচ্ছে তাদের যেই করুণ অবস্থা, জনগণের প্রতি তাদের আসলে দায়িত্ব পালন করতে না পারা, এবং এটিকে কেন্দ্র করেই কিন্তু মানুষ আসলে অনেক বেশি নিরাপত্তাহীনতা
আইনশৃঙ্খলতায় ভুগছে। আপনি আপনার মতো করে বলছিলেন যে গত কয়েক মাসে আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি ক্রাইম বিটে কাজ করেছেন, বিভিন্ন অপরাধের তথ্য আপনার কাছে আসে, বিভিন্ন রকম ভাবে আপনাকে কাজ করতে হয়েছে, আপনি মাঠ পর্যায়ে গিয়েছেন। আপনি যদি একটু ব্যাখ্যা করতেন যে গত 3 মাসের একটি চিত্র আমাদেরকে একটু বলবেন যে কি কি আপনি দেখেছেন, কি কি মুখ্য বড় বড় আসলে ভুলগুলো ছিল, বা আইন শৃঙ্খলা বাহিনীর যে আসলে দায়িত্ব অবহেলা আপনার চোখে কি পড়েছে? যদি একটু বলতে চাই, সেই জায়গাটিতে আমার মনে হয়েছে যে এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর উপরে সাধারণ মানুষের যে আস্থা সেটি কিন্তু কমে গিয়েছে, যে কারণে আবার এখানে যারা অন্যায়কারী সন্ত্রাসী রয়েছেন, ছিনতাইকারী রয়েছেন, তাদের তৎপরতা বেড়ে গিয়েছে। গত 3 মাসে রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য যদি বলি যে মোহাম্মদপুরের কয়েকটি ঘটনা, আবার আমরা যদি সর্বশেষ যদি বলি যে আমরা দেখেছি মধ্যরাতে একজন স্বর্ণ ব্যবসায়ীকে 2টি মোটরসাইকেল এসে কুপিয়ে তার কাছ থেকে 200 ভরি স্বর্ণ এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটলো। সেটি তার অভিযোগ রয়েছে সেই ব্যবসায়ীর, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রায় 7 দিন পেরিয়ে গেল, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা সেভাবে আমরা চোখে পড়েনি। এবং 7 দিন পরে যখন স্বর্ণ ব্যবসায়ীরা তাদের যে নিরাপত্তার জায়গা নিয়ে প্রশ্ন উঠলো, এবং ব্যবসায়ীরা এবং তার যে স্বজনরা রয়েছে স্বর্ণ ব্যবসায়ীর, তারা একত্র হয়ে যখন আবার আওয়াজ তোলা শুরু করলো, এমন একটি ঘটনা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলেছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম আলোচনার সৃষ্টি করেছে, সেই ঘটনারও কোনো ধরনের অগ্রগতি কিন্তু আমরা দেখিনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, যেখানে তার স্বজনের পক্ষ থেকে বলা হচ্ছিল, স্বজনদের পক্ষ থেকে, যে যেই গাড়িগুলো, একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যেই ভিডিওতে দেখা গিয়েছে যেই মোটরসাইকেল এসে এই ঘটনাটি ঘটিয়েছে সেগুলোর নাম্বার প্লেটগুলো স্পষ্ট রয়েছে, কিন্তু তবুও যারা অন্যায়কারী রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পরবর্তীতে এসে 7 দিন পরে যখন এই আন্দোলন উঠলো, আবার স্বজনরা কথা বললো এবং ব্যবসায়ীরা যখন বললো, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো, তার পরবর্তীতে 2 দিনের পরে আমরা দেখেছি যে তাদেরকে গ্রেপ্তার করার দৃশ্যপট ঘটলো। এবং সেটিকে ঘিরে আমরা দেখেছি যে একটি ব্রিফিং ডাকা হলো মিডিয়া সেন্টারে ডিএমপির, এবং সেখানে গণমাধ্যম কর্মীরা ছিলেন। এটিও শুনবো, কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব কর্তব্যে অবহেলা করেছে, গত 7 দিনে আপনি কিছুই দেখতে পাননি। ঠিক যখন বাংলাদেশের এমন চিত্র, সেই সময় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মন্তব্য করেছেন যে পুরো রমজান মাস জুড়ে যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কার্যক্রম কিন্তু তৎপর থাকবে। দর্শক, আমরা একটু শুনে নিতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছেন। রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি চেকপোস্ট বসানো হয়েছে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি, আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর টার্গেট এলাকাসমূহে জোরদার অপারেশন পরিচালনা করছে। জি, যেমনটি আসলে আমরা শুনছিলাম জিহাদ, আপনি কিন্তু, আমি আজকে একটি সকালের একটি ঘটনা দিয়ে আপনাকে বোঝাতে চাই যে দেখুন, যতই আসলে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হোক না কেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যতই বিবৃতি দেওয়া হোক না, কিন্তু বাস্তবিক চিত্রটা কি জানেন? আজকে সকালবেলা মালিবাগে একজন যিনি দোকানি, তিনি আসলে সকাল 6টার সময় দোকানটা খুলছিলেন। ঠিক সেই সময়ে ছিনতাইকারীরা এসে তার 2 হাতে কবজি কেটে নিল, তার পায়ের রগ কেটে দিল। এই যে চিত্রটি, আসলে এই জায়গায় আসলে আপনার চোখে কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি আসলে জনসচেতনতার অভাব? দেখেন, কথা বললে কিন্তু পাল্টাপাল্টি বিবৃতি দেওয়া বা পাল্টাপাল্টি কথা বলা আমাদের বাংলাদেশের জনগণের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, কিন্তু সেই জায়গা থেকে কোনোভাবে কি রাষ্ট্রের দায়কে এড়ানো সম্ভব কিনা, বা যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে সেই জিনিসটাকে কি এড়িয়ে যাওয়া সম্ভব কিনা? জিহাদ, আপনি দেখেছেন তো, আপনি কি বলবেন? রাষ্ট্রের আসলে এই জায়গাটিতে দায় এড়ানোর আমার মনে হয় যে কোনো সুযোগ নেই, কারণ রাষ্ট্র তার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। যেই অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে মানুষের যে ভরসার জায়গাটা কমেছে বা আস্থাহীনতা তৈরি হয়েছে, সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সেই আস্থার জায়গাটাতে আসতে হবে। জনসচেতনতার কথা যদি আপনি বলেন, জনসচেতনতা আগেও মানুষ যেমন ছিল, আমার মনে হয় যে খুব বেশি যে কয়েক মাসে পরিবর্তন হয়েছে তেমনটা নয়। সেখানে সাধারণ মানুষ আগের মতো করেই হয়তো চলাফেরা করছে, কিন্তু কিছুটা হয়তো সচেতনতা মানুষের মধ্যে এখন তৈরি হচ্ছে, আবার ভীতিও তো তৈরি হচ্ছে, কারণ মধ্যরাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাগুলো ঘটছে। সেখানে আমরা উত্তরার একটি ঘটনা দেখলাম, উত্তরাতে যে কুপিয়ে হর্ন দেয়াকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটলো, বনশ্রীতে ঘটনা ঘটলো, মোহাম্মদপুরে ঘটলো, অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা গত কয়েক মাসে রাজধানীতে হয়ে গেল। এবং এমনটা অবস্থা সৃষ্টি হয়েছে এখন, যেখানে আপনি দেখা গেছে যে আপনি ফোন নিয়ে আসলে রিকশায় বসে বাসায় যাচ্ছেন, কোনো কারণে আপনি ফোনটা হাতে নিয়েছেন, সেই ফোনটা কতক্ষণ আপনি আসলে সেটা হাতে রাখতে পারবেন সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমন দৃশ্যপট কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা হয়তো সক্রিয় হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী মধ্যরাতে অভিযান করছে, তারা যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি।
কয়েকটি নির্দিষ্ট স্পটে, আবার সেখানেও আবার দেখা গেছে যে নির্দিষ্ট স্পটগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্য জায়গাগুলোতে না দাঁড়ানোর কারণে যেহেতু একই স্পটে পরপর দাঁড়াচ্ছে, যে কারণে দেখা গেছে হয়তো ছিনতাইকারীরাও ভিন্ন পথ অবলম্বন করছে বা ভিন্ন পথে আসলে তারা হাঁটছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিন্তু বারবার করে হচ্ছে। আবার অনেকগুলো জায়গায় যদি কালকেরও একটা ঘটনা আমি বলতে চাই, সেখানে একজন আসলে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে বা হর্ন দেয়াকে কেন্দ্র করে একজনের মুখের উপরে যখন খুশি মারল, একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো এবং পরবর্তীতে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সেই ছেলেটিকে আবার ছাত্র জনতা তাকে আটক করলো। পরবর্তীতে তার উপরে আবার কিন্তু তারা হচ্ছে তার জামা কাপড় খুলে তাকে নির্যাতন করার ব্যাপারটি সেটি হয়েছে। একটা মব জাস্টিসের জায়গাও কিন্তু সেখানে তৈরি হচ্ছে। এবং এই প্রসঙ্গে যদি বলতে চাই, এই যে বিচারহীনতা, আবার দেখা গেছে সাধারণ মানুষ কোনো অন্যায় ঘটলে যখন সেটা নিয়ে তোলপাড় হচ্ছে, দৃষ্টিতে আসছে সেই বিষয়গুলো, সেগুলো নিয়ে তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে নেয়ার যে ব্যাপারটি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু উপদেষ্টা মাহফুজ আলম একটি মন্তব্য করেছেন, আমরা সেটি একটু দেখে আসতে চাই। এখানে ওখানে গিয়ে ডাকাতি, এখানে ওখানে গিয়ে এরোর সম্পত্তি দখল বা এই যতগুলো ঝামেলা, যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে, যে অস্থিরতা। একই সাথে কিন্তু আলোচনায় রয়েছে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি। গত কয়েকদিন আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছি যে ছাত্র দলের কার্যক্রম নিয়ে শিবির সভাপতি প্রশংসা করে ফেসবুকে পোস্ট করেছেন। একই সাথে শিবিরের গণ ইফতার কর্মসূচিও কিন্তু প্রশংসিত হচ্ছে। জিহাদ, আপনি তো গত কয়েকদিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ভিজিট করেছেন, আপনি যদি একটু বলতেন যে ছাত্র রাজনীতির ছাত্র সংগঠনগুলোর আসলে কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে এবং সাধারণ যারা ছাত্র জনতা রয়েছে তারাই বা কিভাবে বিষয়টিকে মূল্যায়ন করছে? যদি আমি একটু যুক্ত করতে চাই, যেটি হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনায় ছিল এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এটা আলোচনায় ছিল। কিন্তু আপনি দেখেন সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে আজকেও একটি কর্মসূচি ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে, আমি হয়তো গতকালকেই দেখেছি গ্রুপে। এবং এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে তারা প্রশ্ন তুলছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছে অনেক সাধারণ শিক্ষার্থীরা। আবার আপনি যদি ছাত্র রাজনীতির কথা বলেন, সেখানে আপনার হচ্ছে আওয়ামী লীগের লেজুরভিত্তি যে রাজনীতি বা বিএনপি বা অন্যান্য দলগুলো রয়েছে, সেখানে কিন্তু ছাত্র সংগঠনগুলো ওই মূল সংগঠনের লেজুরভিত্তি হিসেবেই কাজ করছে। সেখানে আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে থেকে সৃষ্টি হওয়া যেই দল, অর্থাৎ যেই রাজনৈতিক দল বা যেই জায়গাটি রয়েছে, আমরা জুলাই গণ অভ্যুত্থানের জুলাইয়ের স্পিরিট ধারণ করে তারা বলছে যে তারা একটি যে দল আত্মপ্রকাশ করেছে না, জাতীয় নাগরিক পার্টি হিসেবে সেই দল কাজ করবে। অন্যদিকে আমরা দেখেছি যে তারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলেছে, যেটি হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, অর্থাৎ তারাও বলছে যে জুলাই অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ করেই তারা কিন্তু ছাত্র সংগঠন সৃষ্টি করেছে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে যারা বলছে যে ছাত্র সংগঠন গঠন করেছে, তারা দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বলছিল এবং তারা দিন শেষে নিজেরাই ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটলো তাদের। আবার তেমনি তারা বলছে যে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির, অর্থাৎ যেটি সার্জিস, হাসনাত এবং নাহিদদের যে দল জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির সাথে এদের কোনো যোগসাজশ নাই। অর্থাৎ যারা এই গণতান্ত্রিক ছাত্র সংসদ রয়েছে তারা আলাদাভাবে কাজ করবে, এদের কার্যক্রম এবং ওনাদের কার্যক্রম আলাদা থাকবে। কিন্তু একটা সংশয় কিন্তু দেখেন সৃষ্টি হয়েছে। সেখানে সাধারণ মানুষ বলছে যে যেই সংগঠনটি বা যেই এরা সবাই কিন্তু একই ব্যানারই তো ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই তারা এই জুলাই গণঅভ্যুত্থানে তারা কাজ করেছে বা আন্দোলন করেছে, কিন্তু তারা একই ব্যানার থেকে বের হয়ে আলাদা দুটো দল হলো। একটা রাজনৈতিক দল হলো যারা জাতীয় নির্বাচন পর্যন্ত যাওয়ার চিন্তা নিয়ে তারা একটি আহ্বায়ক কমিটি করলো, অন্যদিকে আরেকটি জায়গা হলো যে তারা ছাত্র সংগঠন করলো। কিন্তু সেই ছাত্র সংগঠনও আলাদা আলাদা করে সারা দেশে তাদের কমিটি দিচ্ছে, সেখানে আবার যেখানে যেটি রয়েছে জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু কমিটি দিচ্ছে, কিন্তু তারা বলছে তাদের সাথে কোনো সংযোগ বা তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো সেই লেজুরবৃত্তি রাজনীতি তারা করবে না বা মূল দলের হয়ে তারা এই রাজনীতিটা তারা করবে না। কিন্তু দেখেন একটা সংশয় কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে যে যারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে কথা বললো, তারাই এভাবে ছাত্র সংগঠন করলো, তাদেরও আবার একই ব্যানার থেকে বেরোয় আরেকটা মূল রাজনৈতিক দল রয়েছে এবং তারা একটা পর্যায়ে গিয়ে বা এখনো যে তাদের ভিতরে কিন্তু স্পষ্ট কোনো বিবৃতি কিন্তু তারা দেয়নি। ছাত্র সংগঠন বলছে কিন্তু মূল যে রাজনৈতিক দল রয়েছে জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু বলেনি। এবং পরবর্তীতে গিয়ে তারা ক্ষমতার মারপ্যাচে একটা সময় গিয়ে যে তারা এক হয়ে যাবে না বা তারাও যে লেজুরবৃত্তি রাজনীতি করবে না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নিয়ে যেমন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা যেমন সক্রিয় রয়েছে অনেকেই, আবার সেখানে কিন্তু ছাত্র রাজনীতির একটা প্রক্রিয়াও কিন্তু এটা,
সেটি নিয়েও কথা হচ্ছে। আবার এই সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আসলে সম্পর্কটা কি, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে সাধারণ মানুষের। যদি আপনি এটি আমি যেমনটা দেখেছিলাম সেটি আপনাকে বললাম, এবং আপনারও কি তাই মনে হয় কিনা বা আপনি কি মনে করছেন? জি দেখুন, আমরা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলছি। দেখেন, ছাত্র রাজনীতি বাংলাদেশের জন্মলগ্ন থেকে কিন্তু ছাত্র রাজনীতি আসলে একটা ওষুধের মতো কাজ করেছে। মানে একটা স্বপ্ন চারাগাছ যেমন কাজ করে, সেটিকে পরিচর্যা করলে আস্তে আস্তে যেমন শাখা প্রশাখা বিস্তৃত হয়, ছাত্র রাজনীতি কিন্তু আমাদের চোখে সেরকমটি ছিল। কিন্তু পরবর্তী সময়ে আসলে যে বিভিন্ন মূল দলগুলো থেকে মূল দলগুলোর আসলে মূল আদর্শ থেকে সরে গিয়ে ছাত্র রাজনীতির বা ছাত্র সংগঠনগুলোর যেসব কার্যকলাপ বা তাদের যে কর্মকাণ্ড ছিল বিভিন্ন সময় কিন্তু বিতর্কিত হয়েছে, এবং একটি দল কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখেছিলাম যে ছাত্র সংগঠনগুলো বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সাধারণ ছাত্রের ব্যানার থেকে বা অন্যান্য সব রকম সংগঠন থেকে কিন্তু এই দাবি কিন্তু খুব জোরালোভাবে তোলা হচ্ছিল। কিন্তু তারই মধ্যে দেখলাম যে ক্যাম্পাসগুলোতে ছাত্র দল সহ শিবির বা অন্যান্য যেই সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদের কিন্তু একটি কার্যক্রম পরিচালনা হতে থাকলো, এবং তাদের যখন কার্যক্রমটি পরিচালনা হতে থাকলো, কেউ কেউ তাদেরকে আসলে সাধুবাদ জানিয়েছে, কেউ কেউ আসলে সমালোচনা করেছে। তারই মধ্যে গত 3 দিনে আমি দেখেছি কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে শিবির কিন্তু গণ ইফতার কর্মসূচি পালন করছে। সেই জায়গাগুলোতে কিন্তু অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো যারা আসলে বড় বড় পদধারীরা রয়েছেন তারাও কিন্তু এসেছেন, এবং সেই চিত্রটি কিন্তু প্রশংসিত হয়েছে। দেখুন, বাংলাদেশের মানুষও কিন্তু এটি চাই যে ছাত্র সংগঠনগুলো সবসময় খুব ভালো কাজের আসলে প্রতিযোগিতা করুক, কিন্তু পূর্বের ইতিহাস বলে এটি আসলে বাংলাদেশে সম্ভব হয়নি। সেই জায়গা থেকে কিন্তু আসলে এখনো নতুন যে 2টি দল আত্মপ্রকাশ করলো, তাদেরকে যখন আমরা বারংবার জানতে চেয়েছি যে আসলে আপনাদের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো কি, কি কারণে আপনারা অন্যান্য দলগুলো থেকে অভিন্ন, বা কি এমন অভিন্ন শক্তি আপনাদের ভিন্ন মত হওয়া সত্ত্বেও একত্রিত করলো, তার কিন্তু স্পষ্ট কোনো উত্তর তারা আসলে দিতে পারেনি। এবং আপনি যে সংশয়ের কথা বলছিলেন, শুধু আপনি নয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই সংশয়টা রয়েছে যে সামনে যে কোনো একটা সময় এই 2টি দল যেহেতু একই স্ট্রিম থেকে উঠে আসা, তারা আবার একত্রিত হয়ে যাবে কিনা, বা এই একটি সংশয় কিন্তু তাদের মধ্যে থেকে কাজ করছিল। আপনার সাথে আমি একেবারেই সহমত জ্ঞাপন করছি যে এই সংশয়টি আপনি আমি সহ পুরো বাংলাদেশের আপামর জনতার মধ্যে কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। জিহাদ, আপনি বলছিলেন যেমনটা আপনি যেটা বলছেন যে আসলে এই যে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতেই তারা যখন কাজ করছে, আসলে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি, সেখানে কিন্তু এমনটা হওয়ার কথা ছিল যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে তারা কথা বলবে, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা হবে বা সেই ধরনের রাজনৈতিক সংগঠন দরকার ছিল। কিন্তু সেখানে আপনি দেখেন যে বিগত কয়েক বছরের যেই বাংলাদেশের যে অবস্থা, সেখানে দেখা গেছে যে ক্ষমতাসীন যে দল রয়েছে সেই দলের আদর্শ তারা ধারণ করার কথা ছিল, কিন্তু সেখানে দেখা গেছে যে ওই ক্ষমতাসীন দলের ক্ষমতাকে কাজে লাগিয়ে ক্যাম্পাসে একটা অরাজকতা সৃষ্টি করার ব্যাপার কিন্তু রয়েছে। এবং সেখানে গিয়ে হয়তো অনেক মহল থেকে সেই প্রশ্ন উঠছে যে এই যে তারা বলছে রেজুরভিত্তি সংগঠন করছে না বা তারা আলাদা হচ্ছে, এই আলাদা হওয়ার তারা বলার কারণ হচ্ছে তারা চাচ্ছে যে ওই আশ্বাসটা দিতে যে একটা গণতান্ত্রিক চর্চা তারা করবে এবং তারা ওই ক্ষমতার প্রয়োগ এখানে করবে না। কিন্তু সেই প্রশ্ন অবশ্য কিন্তু থেকেই গিয়েছে। এবং এই যে ক্যাম্পাসগুলোতে বছরের পর বছর আমরা দেখেছি বা ছাত্র সংগঠনগুলো, যেখানে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে শিবিরের সভাপতি তিনি ছাত্রদলের একটি পোস্টার তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাসে তিনি পোস্ট করে প্রশংসা করেছেন, আবার ছাত্রদলও সেই বিষয়গুলো শিবিরের যে কার্যক্রম সেগুলোও প্রশংসিত হচ্ছে। এই চর্চাটা যদি থাকে, অর্থাৎ ভালো কাজগুলোকে সাধুবাদ জানানোর যে চর্চা, এই চর্চা যদি চলমান থাকে তাহলে সেটা অবশ্যই ভালো। কিন্তু আমরা দেখি যে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের যেহেতু লেজুরভিত্তিক রাজনীতি তারা করে, এবং এর কারণে ক্যাম্পাস ভিত্তিক দেখা গেছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা চিন্তা ভাবনা থাকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক দলকে সাংঘর্ষিক মনে করে, তাদের মধ্যে প্রায় হচ্ছে সেই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাই। একই সাথে কিন্তু অন্যান্য বিষয়গুলোর মতো সামনে ঈদকে কেন্দ্র করে অনলাইন ব্যবসাগুলো কিন্তু আবার জমজমাট হয়ে উঠেছে, এবং সেই বিষয়টি নিয়েও কিন্তু যারা ভোক্তা রয়েছেন তাদেরও একরকম মাথা ব্যথা রয়েছে, তারাও কিন্তু চিন্তিত। বিভিন্ন সময় কিন্তু নানা রকম প্রতারণার চিত্র আমরা দেখতে পেয়েছি যে অনলাইন ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারিত হয়েছেন, অনেকে শত কোটি লাখ থেকে শুরু করে শত কোটি টাকাও পর্যন্ত খুঁয়েছেন। সেই জায়গা থেকে আজকে হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন যে 9টি নীতিমালাকে কেন্দ্র করে কিন্তু অনলাইন ব্যবসাগুলো পরিচালিত করতে হবে। জিহাদ, আপনি তো আছেন, আপনি ক্রাইম নিয়ে কাজ করতে গিয়ে নিশ্চয়ই এই চিত্রগুলো আপনার কাছে এসেছে। আপনি কি কি দেখেছেন আসলে অনলাইন ব্যবসাকে কেন্দ্র করে যারা ভোক্তা রয়েছেন তারা আসলে কিভাবে প্রতারিত হয়েছেন বা ব্যবসাগুলো কিভাবে পরিচালিত হয়? বছরের পর বছর ধরে আসলে এই কার্যক্রমটা চলে আসছে। আপনার
দেখে আসছি যে ভোক্তাদের যে ঠকানোর যে ব্যাপারটা ব্যবসায়ীদের পক্ষ থেকে, সেটি যেমন গতানুগতিক যে বাজার রয়েছে সেখানে যেমন সেটি হয়, অনলাইনে সেটি কিন্তু কয়েক গুণ করে বেড়ে যাচ্ছে। আপনাকে যদি বলতে চাই ইভ্যালির যে সর্বশেষ কর্মকাণ্ড, সেখানে মানুষ হচ্ছে টাকা জমা দিচ্ছে, মোটর বাইক পাবে, মোটরসাইকেল পাবে, বছরের পর বছর মাসের পর মাস চলে যাচ্ছে, সেগুলো আর পায়নি, সেগুলো নিয়ে মামলা হচ্ছে। এই যে প্ল্যাটফর্মগুলো, সেগুলো যদি ভালোভাবে ব্যবহৃত হতো, অর্থাৎ দারাজ আছে, ইভ্যালি আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেগুলো এস্টাবলিশড এতদিনে, এবং এই প্ল্যাটফর্মগুলো যদি কাজে লাগিয়ে তাদের পণ্যের যে গুণগত মান বা যে প্রতারণার বিষয়ে তারা যদি না গিয়ে একটু বের হয়ে এসে তারা চিন্তা করতো, তাহলে অবশ্যই তারা ভালো করতো বা ভালো করছে অনেকেই। কিন্তু সেখানে আপনি দেখেন এই যে সেই জায়গাটিতে সরকারের খুব বেশি দৃষ্টিপাত না থাকার কারণে, কিংবা আমি বলবো যে সেই জায়গাটিতে আপনি গতানুগতিক যদি অন্য ব্যবসা করতে হয়, সেখানে আপনাকে লাইসেন্স নিতে হয়, ট্রেড লাইসেন্স নিতে হয়, একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে চলতে হয়। আপনি একটু যখন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন তখন ভোক্তার অভিযান চলে বা নানা ধরনের কর্মকাণ্ড ঘটে। কিন্তু অনলাইনে যখন ব্যবসাটা চলছে, কেউ দেখা গেছে কোনো একটা রুমের মধ্যে বসে একটা পেজ খুললো, একটা ওয়েবসাইট করলো, সেখানে সে তার মতো করে পণ্যের আপডেট দিচ্ছে, সেখান থেকে গ্রাহক তো বুঝতে পারছে না, চাকচিক্য তার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, সে গ্রাহক বাসা থেকে যখন অর্ডার করছে কিন্তু তার বাসায় দেখা যাচ্ছে যেই পণ্যটা অর্ডার করলো সেই পণ্য সে বাসায় পাচ্ছে না। এই যে প্রতারণা একটা বড় ফাঁদ তৈরি হয়েছে অনলাইনের এই ব্যবসার কারণে। কিন্তু সেটিকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যায়, সেটিকে সিস্টেমে আনার যে প্রক্রিয়া, সেটি সরকার ইতিমধ্যে হয়তো নেয়ার যে প্রসেস সেটি আমরা দেখতে পাচ্ছি, বা যে নির্দেশনা আসলে এসেছে, যদি এই নির্দেশনার মধ্যে আনা যায় তাহলে অবভিয়াসলি সেটি ভালো বা সাধুবাদ জানানোর মতো। কিন্তু এই অনলাইনকে ব্যবহার করে এখনো অনেকগুলো প্রতারক চক্র আমরা বছরের পর বছর দেখি যে র্যাব, পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রায় কিন্তু এই ধরনের প্রতারক চক্রকে সেভাবে গ্রেপ্তার করা হয়, আটক করা হয়, নিয়ে আসা হয়, আবার সেটি চলতে থাকে। কারণ সেখানে নজরদারি করার জন্য যে প্রক্রিয়া, সেটি যেমন খুব বেশি স্বচ্ছ নয়, তেমনি সেই প্রক্রিয়াতে তারা আসলে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারছে, কারণ সেখানে আটকানোর মতো খুব বেশি সুযোগ কিন্তু থাকছে না, এবং যেটিকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা প্রায় হচ্ছে। বা আবার আপনি ধরেন যে দুই একটি যেগুলোকে আসলে মানুষ ভরসা করে, যে প্ল্যাটফর্মগুলো, সেই প্ল্যাটফর্মগুলোর যখন এই প্রতারণার চিত্র আসে, ঠিক তেমনি আপনি দেখেন যে যেই প্ল্যাটফর্মগুলো আসলে কোনো নাম নেই, একটা ভালো গ্রাফিক্স করে তারা যে কোনো নাম দিয়ে একটা পেজ খুলে সে ব্যবসা করছে, অর্ডার করছে, কিন্তু সেই যেই পণ্যের জন্য যেহেতু অগ্রিম টাকা নেওয়া হচ্ছে, ডেলিভারির আগে সে টাকা দিতে হবে, এই পণ্যগুলো বাসায় পৌঁছে যাবে এমন আশ্বাস দেওয়া হয় বা চাকচিক্য দেওয়া হয়। যেমন দেখা গেছে এমন একটি পণ্য যেটি অন্য বাজারে গিয়ে আপনার দেখা গেছে 20,000 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু সেই পণ্যটি আপনাকে 3,000 টাকায় বা 5,000 টাকায় দিবে, এমন একটা আশ্বাস দিয়ে একটা চাকচিক্য করে বিজ্ঞাপন তারা প্রচার করছে। পরবর্তীতে সেটি অর্ডার করার পরে এই প্রতারণার ফাঁদে ভোক্তারা বছরের পর বছর বা কয়েক বছর ধরে কিন্তু প্রতারিত হচ্ছে। এই প্রক্রিয়ায় যদি আসে এবং সরকার যদি সেখানে দৃষ্টিপাত করে, বা আইন রাষ্ট্র যদি সেটিকে একটা সিস্টেমের মধ্যে, নিয়মের মধ্যে নিয়ে আসে, এবং তাহলে অবশ্যই সেটি ভোক্তাদের জন্য ভালো। এবং এখনকার সময়ে এসে আমি যদি একটু যুক্ত করতে চাই, এখন মানুষের আসলে কর্মব্যস্ততা অনেক বেশি বেড়েছে। সেখানে মানুষ সারা দিনব্যাপী আসলে, বিশেষ করে রাজধানী ঢাকায় যদি আমি বলি, সেখানে মানুষ আসলে সকালে বের হচ্ছে, রাতে বাসায় যাচ্ছে, সারাদিন সে কাজের মধ্যে থাকছে, বা সময়ের খুব সংকট বা যানজটের কারণে সেটা আরো বেশি সেই ভোগান্তিটা বাড়ছে। মানুষ এখন একটু চাচ্ছে যে বাসায় বসেই আসলে, যেহেতু এই যুগে এসে, অর্থাৎ ডিজিটাল যুগ বা এই যে সময়টাতে 25 সালে এসে মানুষ অবভিয়াসলি চায় যে বাসায় বসে আমি অর্ডার করব, সেবাগুলো ঘরের নাগারে বা হাতের নাগালে চলে আসবে। কিন্তু সেই জায়গাতে প্রতারণার যে ফাঁদ, সেই ফাঁদের কারণে কিন্তু মানুষ খুব বেশি সেখানে ভরসা করতে পারছে না, এমনটা কিন্তু যদি আমার কাছে মনে হচ্ছে। এবং যদি এই যে রায়ের কথা বা সিদ্ধান্তের কথা আপনি বললেন, যদি সেটি হয়, সেটি আসলেই বাংলাদেশের মানুষের জন্য বা ভোক্তাদের জন্য সেটি সাধুবাদ জানানোর মতো বিষয়। জি, যেহেতু আমি আজকে যে নীতিমালাগুলো দেখেছি, যে 9টি নীতিমালা আমি পড়েছি, তার মধ্যে দেখবেন যে আপনি যে সমস্যাগুলোর কথা তুলে ধরছিলেন, সেখানে কিন্তু আগে যারা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতো তাদের কিন্তু নির্ধারিত কোনো তালিকা থাকতো না। অর্থাৎ ভোক্তা অধিকার বিভাগের উপর এখন কিন্তু দায়িত্বটি দেওয়া হয়েছে, যারা আসলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন তাদের একটি নির্দিষ্ট তালিকা থাকবে। এবং একই সাথে কিন্তু যেই নকল পণ্য বা কম টাকায় পণ্য সরবরাহ করার যে বিষয়টি বিগত সময়ে ছিল, সেই বিষয়টি কিন্তু এখন আর রাখা সম্ভব হবে না। কেননা এখন আপনি যদি অন্য কোনো দেশের বা কোনো পণ্য নকল করতে চান, সেই জায়গায় কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই যে ট্রান্সপারেন্সির জায়গাটা, একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিশ্চিত হওয়ার যে বিষয়টি, তাতে করে মনে হয় যে অনেক বেশি এই সমস্যাগুলো কমে যাবে। তাছাড়া আগে পেমেন্ট করে ফেলার যে বিষয়টি, মানুষ তো আসলে এখন খুব কম সময়ে অনেক বেশি সেবা পেতে চায়, সেই জায়গাগুলো থেকেও পূর্বে যেই অবস্থাগুলো ছিল, যে একটি নিয়ম নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বা তাকে জবাবদিহি করতে হতো না, বা এই যে নির্দিষ্ট একটি তালিকা থাকতো না, তাদেরকে ফাইন্ড আউট করার কোনো ওয়ে ছিল না, এখন নিশ্চয়ই একটি সময়সীমার মধ্যে চলে আসবে, বা একটি পরিসীমার মধ্যে চলে আসবে, একটি গণ্ডির মধ্যে বাধা পড়ে যাবে। নিশ্চয়ই এখন আসলে নাগরিকের সেবা অনেকটা বেশি নিশ্চিত হওয়া যাবে। আপনি কয়েকটি আসলে সংগঠনের নাম বলেছেন, যে যারা পূর্বের সময় আসলে এরকম চোখে পড়ার মতো কয়েকটি অপরাধ সংঘটিত করেছে। বাংলাদেশের মানুষও কিন্তু আশাহত হয়েছে, কারণ এখন আধুনিকায়নের যুগে মানুষ তো চায় আধুনিক ওয়েতে সেবাগুলো পেতে। যে আপনি বলছিলেন জিহাদ।
একটা শঙ্কার জায়গাও কিন্তু যুথি এখানে আছে। যদি আমি বলতে চাই, আপনি দেখেন এই যে প্ল্যাটফর্মগুলোর সৃষ্টি হওয়ার ব্যাপারে, যদি এখন অনলাইনে যে ব্যবসাগুলো চলছে সেখানে ফেসবুক বলেন, ইউটিউব বলেন কিংবা ওয়েবসাইট বলেন, এই তিনটা মাধ্যমকে বেশি ব্যবহার করা হচ্ছে। ওয়েবসাইটে সে পণ্যগুলো সাজাচ্ছে, বিক্রেতারা সেখানে পোস্টার সাজাচ্ছে, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ ক্রিয়েট করে সেখানে সেই প্রসেসে তারা এই বেচা বিক্রিগুলো চালাচ্ছে। কিন্তু আপনি বলছেন যে একটা নিয়মের মধ্যে আসবে, একটা নিয়মের মধ্যে এসে সেগুলোকে গতানুগতিক ব্যবসার মতো একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হবে। কিন্তু একটা সংশয় হচ্ছে, যেই পণ্যগুলোকে, যেই দোকান আপনার হচ্ছে বিক্রেতাদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে, তার বাইরেও কিন্তু একটা বড় অংশ থেকে যাবে। সেখানে গিয়ে যে যারা খুব বেশি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসলে সচেতন না, সেই মানুষগুলো প্রতারিত হওয়ার যে ব্যাপারটি, সেটি কিন্তু থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। কারণ এইখানে যদি এই সংশয়টা বা এই সংখ্যা থেকে জনসাধারণকে আসলে নিরাপত্তা দিতে হয়, তাহলে অবভিয়াসলি আগে এই যে ধরনের ওয়েবসাইটগুলো আছে সেগুলো তৈরি হওয়া কিংবা পেজগুলো ক্রিয়েট হওয়া বা যে কোনো নামে যখন তখন যে কেউ প্ল্যাটফর্ম ক্রিয়েট করছে, এই জায়গাটাও কিন্তু সরকারের দৃষ্টিপাত করা প্রয়োজন বা সেখানেও নজরদারির প্রয়োজন রয়েছে। একই সাথে জিহাদ, আমিও মনে করি যে যারা আসলে নাগরিক রয়েছেন বা যারা আসলে ই কমার্সের সেই সেবাগুলোকে নিতে চায়, তাদেরকেও অনেক বেশি তথ্য প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। যেহেতু রাষ্ট্র একটা উদ্যোগ নিয়েছে, নাগরিকের জায়গা থেকে সচেতন হলে অনেকটাই এই সমস্যাকে পাশ কাটিয়ে যাওয়া সম্ভব। দর্শক, আজকের সংবাদ বিশ্লেষণ ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সাথে থাকার জন্য।